নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 18/1/2024 আমি গল্পমালা চ্যানেলে আগাথা ক্রিস্টির লেখা মুক্তহার লোপাট গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। পয়রো, আমি বললাম, তোমার এখন যা দরকার তা হলো হাওয়া বদল। কোথাও বেড়াতে যাবার কথা বলছো? ঠিক তাই, চলো কাছাকাছি কোথাও বেরিয়ে আসি। কোথায় যাওয়া যায় বলো তো? পয়রো জানতে চাইল। ব্রাইটন। হাওয়া বদলের পক্ষে ওই জায়গাটা বেশ ভালো। বেশ, তাহলে ব্রাইটনেই যাওয়া যাক। পাইপের ধোঁয়া ছেড়ে পয়রো সায় দিল। পরের দিনে টুকটাক জিনিসপত্র যেসব না নিলেই নয় গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রাইটনের উদ্দেশ্যে। শনিবারের সন্ধ্যা ব্রাইটনে পৌঁছে গেলাম। আস্তানা গেড়েছি গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে। বেশ অভিজাত হোটেল। দোতলার বারান্দাটা চওড়া, পায়ের নিচে পুরু কার্পেট। সেখানে টেবিলে মুখোমুখি বসে কফি পান চলছিল আমাদের। নিচে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম মেলা টুরিস্টের ভিড়। সমস্ত লন্ডন শহরের দম্পতিরা কি এখানে হাওয়া বদল করতে এসেছে? মহিলাদের সাজের বহর খুব। প্রত্যেকেই হিরে জহরতে নিজেকে খুব সাজিয়েছে। দামি রত্নের গয়না মহিলাদের অঙ্গে। চোরের মন সবসময় বোচকার দিকে। আমার হঠাৎ মনে হলো টুরিস্টদের ভিড়ে চোরেরাও নিশ্চয়ই মিশে আছে। এত হিরে জহরতের প্রদর্শন। সুযোগ পেলেই চোরেরা কিংবা ছিনতাইকারীরা তাদের হাতের নিখুঁত কাজে ব্যস্ত হয়ে পড়বে। আমার বন্ধু এরাকুল পয়রোকে বরাবরই মনে হয়েছে একজন থট রিডার। মানুষের মনে কি চিন্তাভাবনা চলছে সে যেন মুখ দেখেই বলে দিতে পারে। আজও তাই হলো। আমার মুখের দিকে তাকিয়ে পয়রো বলল, কি ভাবছো হেস্টিংস? কফির কাপে চুমুক দিয়ে আমি শুধু হাসলাম। পয়রো বলল, আমি বুঝে গেছি কি ভাবছো। কি? এত হিরে জহরত ঝলমল করছে চারিদিকে। চুরি বা ছিনতাই করে যারা, তারাও বোধহয় সব লক্ষ্য করছে, সুযোগের অপেক্ষায় আছে। ইউ আর গ্রেট, আমি বললাম। সত্যিই আমি এরকম ভাবছিলাম। তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? আমাদের পরিচিত লোকজনও এখানে বেড়াতে এসেছে। পরিচিত? কারা? আমাদের কফি পান শেষ। মিসেস ওপালসেনকে দেখতে পাওনি? ওই যে ফুটপাথের ভিড়ে একটা থামের পাশে দাঁড়িয়ে আছেন। আমি ভালোভাবে তাকালাম ফুটপাথের দিকে। সত্যিই তো, ওই তো মিসেস ওপালসেন। তিনিও যেন গয়নার বিজ্ঞাপন হয়েই দাঁড়িয়ে আছেন। ওর কর্তাকে দেখছি না। আছেন কোথাও ভিড়ের মধ্যে, বললাম আমি। তিনি তো আবার বেশ পয়সাওয়ালা লোক। শেয়ার বাজারে দালালের ব্যবসা। ইদানিং তো শুনেছি ভালোই পয়সা করেছেন। পয়রো সায় দিল। ওই তো মিস্টার ওপালসেন। দেবাদেবী দুজনেই হাঁটছেন পাশাপাশি। আরে, আমাদের হোটেলের দিকেই তো আসছেন দুজনে। তাই তো দেখছি, আমি বললাম। চলো। কোথায়? একতলায় যাই, ওদের সঙ্গে আলাপ করি। কোথাও বেড়াতে গেলে চেনা মানুষদের দেখতে পেলে ভালো লাগে। দুজনেই হোটেলের একতলায় নামলাম। রিসেপশন ছাড়াও প্রশস্ত পার্লারে বসে গল্পগুজব করার অনেক ব্যবস্থা। চারপাশে আরামপ্রদ সোফা ছড়ানো। মিস্টার এবং মিসেস ওপালসেন একটা লম্বা সোফায় বসে গল্প করছেন। গুড ইভিনিং মিস্টার ওপালসেন, আমি বললাম। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, দুজনেই বললেন। ওহো, আপনারাও এখানে ছুটি কাটাতে এসেছেন, বললেন ওপালসেন সাহেব। আমাদের আর ছুটি, আমি বললাম। কেন? ম্যাডামের প্রশ্ন। আমার পেশা তো ডাক্তারি, যখন ইচ্ছে দোকান খুলি। আমার বলার ধরনে দুজনেই হাসলেন। আপনার বন্ধুকে তো চিনলাম না, মিস্টার বললেন। আপনাদের সঙ্গে আমার বন্ধুর আলাপ নেই? উনি এরাকুল পয়রো। ওরে বাবা, দি গ্রেট ইনভেস্টিগেটর। ওর কীর্তিকাহিনী খবরের কাগজে প্রায়ই তো পড়ি, ম্যাডাম বললেন। পয়রো তার স্বভাবসিদ্ধ বিনীত ভঙ্গিতে ঝুঁকে বলল, আমি কিন্তু গ্রেট নই, অতি সাধারণ একজন নাগরিক। তার ওপর চেহারাটাও সুবিধের নয়। হাইট বুঝতেই পারছেন, 5 ফুট 4 ইঞ্চি। গোলগাল, মোটাসোটা, মাথায় চকচকে টাক। পয়রোর বলার নাটকীয় ভঙ্গিতে আমরা তিনজন হেসে উঠলাম। হঠাৎ পয়রো ম্যাডামের দিকে তাকিয়ে বলল, আপনার গলার রত্নহারটা কিন্তু বেশ সুন্দর মানিয়েছে আপনাকে। মহিলারা পুরুষদের প্রশংসা শুনলে প্রীত হন। ম্যাডামের গালে লাল আভা। তিনি হেসে বললেন, এই হারটা আমারও খুব প্রিয়। আসল মুক্তার হার, উনি উপহার দিয়েছেন। মিস্টার ওপালসেন হাসলেন, বললেন, খুব দামি হারটা।
তা তো বটেই, রসিকতার সুযোগ আমিও আর ছাড়ি কেন? ভালোবাসার উপহার দামি তো হবেই। আবার সকলের হাসি। আমি কিন্তু জুয়েলারি খুব পছন্দ করি, পয়রো বলল। মিস্টার ওপাল সেন কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হোটেলের একজন ছোকরা আর্দালি এসে নিচু গলায় তাকে কি যেন জানালো। হ্যাঁ, কি? এক্ষুনি আসছি আমি। অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা? এক্সকিউজ মি, আমাদের দিকে তাকিয়ে বললেন ওপাল সেন। আমি এখনই আসছি। পরিমরি করে তিনি চলে গেলেন। ম্যাডামও ছুটলেন। সোফায় হেলান দিয়ে বসলো পয়রো। সিগারেট কেস থেকে বের হলো ছোট সাইজের রাশিয়ান সিগারেট। ইতিমধ্যে দুজনকে আবার কফি সার্ভ করেছে একজন আর্দালি। আবার কফির স্বাদ নিচ্ছিলাম আমরা। কয়েক মিনিট কেটে গেল। ওপাল সেন দম্পতি তো আর এলেন না। অদ্ভুত, বললাম আমি। ওরকম হুড়োহুড়ি করে কোথায় ছুটলেন দুজনে? ওরা তাড়াতাড়ি ফিরবেন না, গম্ভীরভাবে পয়রো বলল। কেন? কিছু একটা ঘটেছে। কি ঘটবে তুমি জানলে কিভাবে বন্ধু? মুচকি হাসলো পয়রো। বলল, ওদের সঙ্গে বকবক করলেও আমি লক্ষ্য করছিলাম সব কিছু। আচ্ছা। কয়েক মিনিট আগে দেখলাম হোটেলের ম্যানেজার তার অফিস থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। লিফট নয়, সিঁড়ি দিয়ে দোতলায় ছুটল। দু একজন আর্দালিও দেখলাম ম্যানেজারের পেছনে সিঁড়ি ধরে ছুটল। তাই মনে হচ্ছে এমন একটা কিছু ঘটেছে। আরে এই তো পুলিশও এসে গেছে দেখছি। আমিও দেখলাম থানা থেকেই আসছে দুজন, একজন ইউনিফর্মে আর একজন সিভিল ড্রেস। হোটেলে দ্রুত ঢুকে একজন আর্দালিকে তারা কিছু জিজ্ঞেস করলো। তারপর দুজন পুলিশও সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিল। পরেক্ষণেই আরেকজন আর্দালি দোতলা থেকে নেমে সোজা আমাদের কাছে এসে বলল, স্যার, ওপাল সেন সাহেব আপনাদের ওর ঘরে ডাকছেন, দয়া করে যাবেন। উনি কোন ঘরে উঠেছেন? দোতলায়, রুম নাম্বার। বাকিটা কান করল না পয়রো। তড়াক করে উঠে পড়ল সোফা থেকে, যেন সে মিস্টার ওপাল সেনের তলবের অপেক্ষাতেই ছিল। সিঁড়ি দিয়ে উঠছিল পয়রো, আমিও অগত্যা তার পেছনে। ওপাল সেন দম্পতির ঘরের দরজা হাট খোলা। পার্লারের কার্পেটে পা রাখতেই ভদ্রলোকের গলা শুনলাম, আসুন আসুন মিস্টার পয়রো। সরাসরি ওদের শোবার ঘরে পৌঁছে গেলাম। আরে একই দেখছি, বিশাল সাজানো ঘরটার মাঝখানে একটা গদিয়াটা চেয়ারে বসে আছেন ম্যাডাম। কাঁদছিলেন তিনি। তার মুখের রুজ পাউডারের সঙ্গে চোখের জল মিশে সে এক বিশ্রী দৃশ্য। ওপাল সেন সাহেব ব্যস্তভাবে পায়চারি করছেন ঘরের মধ্যেই, আর থানা থেকে আগত সেই দুজন পুলিশের একজন, যিনি ইউনিফর্ম পরে আছেন, নোটবুকে কী সব লিখছেন। হোটেলের একজন পরিচারিকাকেও দেখলাম। আর্দালি পরিচারিকা সবাই একই রঙের পোশাকে থাকে, তাদের দেখলেই বোঝা যায় তারা এই হোটেলেরই। আর একজন স্ত্রীলোককেও দেখলাম, মনে হলো ফরাসি। নিঃসন্দেহে ম্যাডামের ব্যক্তিগত পরিচারিকা, কারণ ম্যাডামের কাছাকাছি দাঁড়িয়ে সেও কাঁদছে আর দুহাত কচলাচ্ছে। দুই মহিলার মধ্যে কান্নার প্রতিযোগিতা চলছে যেন। বেটে পয়রো ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখেই ম্যাডাম কান্না ভুলে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। এই তো গোয়েন্দা মশাইকে পেয়ে গেছি, ম্যাডাম বললেন। আজ ভাগ্যিস ওর সঙ্গে আলাপ হলো এখানে। উনি ছাড়া আর কেউ আমার মুক্তার হার খুঁজে দিতে পারবেন না। শান্ত হন ম্যাডাম, পয়রো বলল। অত উত্তেজিত হবেন না, হয়তো ব্যাপারটা তেমন কিছুই নয়। আমি পয়রো যখন এসে গেছি, আপনার দুশ্চিন্তার কারণ নেই। কি হয়েছে বলবেন কাইন্ডলি? পয়রোর আদব কায়দায় আমি অভ্যস্ত। অহমিকা প্রকাশ করার সুযোগ পেলে সে ছাড়ে না। থানার প্রতিনিধিদের দিকে তাকিয়ে ম্যাডাম বললেন, ইনি মিস্টার এরাকুল পয়রো, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। উনিও যদি তদন্তে অংশ নেন আপনাদের আপত্তি হবে কি? আদৌ না ম্যাডাম, ইউনিফর্মের অফিসার বললেন। ওর নামের সঙ্গে আমরা পরিচিত। পয়রো মুচকি হেসে তার সযত্ন লালিত মোটা গোপের ফাঁকে পয়রো মুচকি হেসে আমার দিকে তাকালো, বাহবা নিচ্ছে আর কি। ইন্সপেক্টর বললেন, ঠিক কী ঘটেছে ম্যাডাম, বলবেন কি এবার? মিসেস ওপাল সেন পয়রোর দিকে তাকালেন। শান্ত হন ম্যাডাম, চেয়ারে বসুন আরাম করে। তারপরে কি ঘটেছে আগাগোড়া বলুন তো, বলল পয়রো। ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বের করে মহিলা চোখের জল মুছলেন সাবধানে। মুখের মেকআপ যেন জলে চলে না যায়। ওর রুমাল থেকে ফরাসি পারফিউমের মিষ্টি সুগন্ধ নাকে ভেসে এলো। ম্যাডাম শুরু করলেন ধীরে ধীরে, কেটে কেটে। একতলায় কফি শেষ করার পর আমি এই ঘরে এলাম। আমার একটা জুয়েলারি মিস্টার পয়রোকে দেখাবো। খানিক আগেই আমার জুয়েলারির প্রশংসা করেছেন উনি। ওহো ম্যাডাম, পয়রো আবার আমার দিকে অপাঙ্গে তাকালো। যখন ঘরে ঢুকলাম ম্যাডাম বলে যাচ্ছিলেন, এই ঘরের পরিচারিকা ওই ভদ্রমহিলা, আর আমার ব্যক্তিগত পরিচারিকা
সিলেস্টাইন দুজনেই তখন এই ঘরে হাজির ছিল। ম্যাডাম একটু থামলেন। মিস্টার ওপাল সেন আমাদের চারজনকেই বললেন, আপনারা বসুন না, ঘরে এতগুলো চেয়ার। আমরা বসলাম। উনি নিজেও একটা চেয়ারে বসলেন। ম্যাডাম আবার শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম, আমি এই ঘরে এলাম, ওই ড্রয়ারের কাছে গেলাম, ড্রেসিং টেবিলের একেবারে নিচে ডান দিকের ড্রয়ারের দিকে উনি আঙুল দেখালেন। গয়নার বাক্সটা বের করলাম, চাবি ঘুরিয়ে খুললাম। সব গয়নায় আছে যেমন থাকার কথা, শুধু মুক্তোর হারটা নেই। শেষ কখন হারটাকে দেখেছিলেন? ইন্সপেক্টরের প্রশ্ন। বাক্সর মধ্যে সব গয়নার মধ্যে হারটাও ছিল, দেখেছিলাম আমি একতলায় কফির জন্য যাবার আগে। ঠিক বলছেন তো? একেবারে ঠিক বলছি। প্রথমে ভেবেছিলাম ওই হারটা পরবো কি পরবো না, শেষমেশ মুক্তোর হারটা রেখে দিয়েছিলাম বাক্সে। পান্নার একটা গয়না পরলাম। গয়নার বাক্সে চাবি দিয়েছিল কে? আমি নিজে দিয়েছিলাম। আমার গলায় যে সোনার চেন দেখছেন তার সঙ্গে চাবিটা আটকানো থাকে, দেখুন না। ম্যাডাম হারটা তার গলায় আঙুল দিয়ে দেখালেন, ছোট্ট চাবিটা আটকানো আছে। পুলিশ ইন্সপেক্টর একটু ঝুঁকে দেখলেন, কাঁধ জাকিয়ে বললেন, চোরের কাছে নিশ্চয়ই আর একটা ডুপ্লিকেট চাবি ছিল। খুব কঠিন কেস মনে হচ্ছে না। গয়নার বাক্সে চাবি লাগানোর পর কি করেছিলেন? আবার ওই ড্রয়ারে বাক্সটা রেখে দিয়েছিলাম যেমন রাখার কথা। ড্রয়ারে আপনি চাবি লাগাননি? না, কোনো দিনই ড্রয়ারে চাবি দিই না। আমি যখন ঘরে থাকি না, আমার পরিচারিকা থাকে বরাবরই। যেখানে যাই ও ঘর সামলায়, ড্রয়ারে চাবি দেবার কথা কোনো দিন ভাবিনি। ইন্সপেক্টরের মুখে চিন্তার মেঘ। তাহলে কি আমাকে এটাই ধরে নিতে হবে যে আপনি যখন নিচে গেলেন তখন সব গয়নাই বাক্সে ছিল আর আপনার পরিচারিকা এক মুহূর্তের জন্য এই ঘর ছেড়ে কোথাও যাননি? হঠাৎ সকলকে অবাক করে দিয়ে মাদামের পরিচারিকা সিলেস্টিন কীরকম কেঁদে উঠল। ছুটে গিয়ে পয়রোর সামনে দাঁড়িয়ে দুর্বোধ্য ফরাসিতে গড়গড় করে একগাদা কথা উগরে দিল। কিঞ্চিত ফরাসি ভাষা জানি, তাই যা বুঝলাম মেয়েটি বলতে চাইছে, পুলিশের ইঙ্গিত খুবই অপমানজনক। ম্যাডামের রত্ন চুরি করবে সে? মাথামোটা পুলিশ তো ওরকম বলবেই, কিন্তু আপনি মসিয়ে একজন ফরাসি ভদ্রলোক হয়ে। আমি বেলজিয়ান, পয়রো বলল। কিন্তু কে শোনে কার কথা? সিলেস্টিন কথা বলেই যাচ্ছে। তার বিরুদ্ধে যে পুলিশ ভুল অভিযোগ আনছে এটা মসিয়ে দেখবেন না কেন? ওই হোটেলের পরিচারিকাও তো এই ঘরে বিছানা পরিষ্কার করতে এসেছিল, তাকে কিছু জিজ্ঞেস করা হবে না? ছাড় পেয়ে যাবে সে? ওই মহিলাকে দেখেই তার সিলেস্টিনের কীরকম সন্দেহ হয়েছিল। চুরি টুরি এরাই করে। যখন বিছানা গোছগাছ করছিল সে, সিলেস্টিন তার দিকে নজর রেখেছিল। এই মাথামোটা পুলিশ দুজন ওই মহিলাকে সার্চ করুক না, মাদামের মুক্তহার ঠিক পাওয়া যাবে। মাদামের খাস পরিচারিকা যখন গড়গড় করে কথা বলছিল তখন সে হাতও নাড়ছিল। আর তা থেকেই সম্ভবত হোটেলের পরিচারিকা বুঝে গেল যে অভিযোগের তীর তার দিকেই যাচ্ছে। রাগে তার ফর্সা মুখ লাল। গলা তুলে সেও বলল, ওই ফরাসি মেয়ে ছেলেটা বোধহয় বলছে মুক্তহার আমি চুরি করেছি। ডাহা মিথ্যে কথা, আমি জিনিসটা চোখে দেখিনি। সার্চ করা হোক ওকে। সিলেস্টিন চেঁচালো। মাল ঠিক পেয়ে যাবেন ওর কাপড় চোপড়ের মধ্যে। হোটেলের পরিচারিকাও কম যায় না। সে সিলেস্টিনের দিকে এক কদম এগিয়ে গিয়ে বলল, তুমি হচ্ছে এক নম্বরের মিথ্যেবাদী। নিজে চুরি করে আমার ঘরে দোষ চাপাচ্ছ কেন? ম্যাডাম, এই ঘরে আসার 3 মিনিট আগে আমি এখানে ঢুকেছিলাম, আর তুমি তো সারাক্ষণই এই ঘরে গ্যাট হয়ে বসে আছো, সামলাচ্ছ ম্যাডামের হিরে জহরত। ইন্সপেক্টর এবার সিলেস্টিনকে নিয়ে পড়লেন। এটা ঠিক? আপনি সারাক্ষণ ঘরেই আছেন, এই ঘর ছেড়ে কোথাও যাননি? হোটেলের মেয়েটা আসা থেকে আমি এই ঘরের ভেতর দিয়ে আমার ঘরে গিয়েছিলাম 2 বার। একবার সুতোর রিল আনতে আর একবার আমার কাঁচি আনতে। সেই সময়টুকুর মধ্যেই ও যা হাত সাফাই করার করেছে। একটা পুরো মিনিট তুমি এই ঘরে ছিলে না। তুমি দৌড়ে গেছো আর তারপরেই চলে এসেছো। ঠিক হয়, পুলিশ আমাকে সার্চ করুক না, তাতে আমি ভয় পাই না। ঠিক সেই মুহূর্তে ঘরের বদ্ধ দরজাতে টোকা পড়ল। লাফিয়ে গিয়ে ইন্সপেক্টর স্বয়ং দরজা খুলে দিলেন। আগন্তুককে দেখে ইন্সপেক্টর মহাশয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই তো আমাদের মহিলা কনস্টেবল চলে এসেছেন। আমিই ডেকে পাঠিয়েছিলাম, উনি আপনাকে একটু সার্চ করবেন। হোটেলের পরিচারিকার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি একটু পাশের ঘরে যান তো। হোটেলের পরিচারিকা মাথা ঝাঁকিয়ে পাশের ঘরে চলে গেল, তার পেছনে মহিলা পুলিশ। ফরাসি মেয়েটা চেয়ারে নিজেকে গুজে দিয়ে ফুপিয়েই যাচ্ছিল। পয়রো চুপচাপ ঘরের চারধার লক্ষ্য করে যাচ্ছে। এই দরজাটা কোন দিকে গেছে? পয়রো জিজ্ঞেস করলো। ঘরের জানলার পাশে দরজাটার দিকে ইঙ্গিত করলো। পাশের অ্যাপার্টমেন্টে দরজা দিয়ে যাওয়া যায় মনে হচ্ছে, বললেন ইন্সপেক্টর। দরজাটাতে হুড়কো লাগানো, এদিক থেকে
পয়রো দরজার সামনে দাঁড়ালো, হুড়কো টেনে দেখলো ওদিকেও দরজাতে হুড়কো লাগানো আছে। পয়রো বিড়বিড় করলো, সুতরাং এটাকে বাদ দেওয়া যায়। এবার জানলাগুলোর দিকে গেল, খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিল তার যা মনে হয়। এখানেও তেমন কিছু সূত্র নেই, জানলার বাইরে ব্যালকনিও নেই। যদি থাকতোও ব্যালকনি। ঈষৎ হেসে ইন্সপেক্টর বললেন, তাতে আর এক্ষেত্রে কী লাভ হতো যদি মাদামের পরিচারিকা ঘর ছেড়ে না যান? পরিচারিকা ম্যাডাম তো জোর দিয়েই বলছেন যে অনেকক্ষণের জন্য তিনি ঘর ছেড়ে যাননি। পয়রো বলল। হোটেলের পরিচারিকা আর মহিলা কনস্টেবল এই ঘরে ঢুকলো না, মহিলা জানালেন ইন্সপেক্টরকে। আমি তো বলেইছিলাম। হোটেলের পরিচারিকা বেশ জোর দিয়েই বলল। ছি ছি, একজন সৎ মেয়ের চরিত্র হনন করতে লজ্জাও করে না। এটা সে বলল সিলেস্টিনের উদ্দেশ্যে। ঠিক আছে ঠিক আছে, ইন্সপেক্টর বললেন, কর্তব্যের খাতিরে আমাদের এসব করতে হয়। কেউ আপনাকে সন্দেহ করছে না, আপনি যেতে পারেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে মহিলা সিলেস্টিনের দিকে ইঙ্গিত করলো। ওকেও সার্চ করবেন তো? নিশ্চয়ই করব। ইন্সপেক্টর মহিলা পুলিশকে ইঙ্গিত করলেন। হোটেলের পরিচারিকা চলে গেছে। এবার সিলেস্টিনকে নিয়ে মহিলা পাশের ঘরে গেলেন, সার্চ হবে। যদিও খানিক বাদেই মহিলা কনস্টেবল সিলেস্টিনকে নিয়ে এই ঘরে ফিরে এলো। কিছু পাওয়া যায়নি, ঘোষণা করলো সে। ইন্সপেক্টরের মুখ আরও গম্ভীর হলো। সিলেস্টিনের দিকে তাকিয়ে ইন্সপেক্টর গলা খাকারি দিয়ে বললেন, আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় আসতে হবে মিস। তারপর ওপাল সেন ম্যাডামের দিকে তাকিয়ে তিনি বললেন, কিছু মনে করবেন না ম্যাডাম, আপনাদের সন্দেহের তীর ওর দিকেই। হাতটা নিয়ে উনি নিজের কাছে রাখেননি বটে, কিন্তু এই ঘরের কোথাও তো লুকিয়ে রাখতে পারেন। আমাকে বাঁচান, মিথ্যে অপবাদের হাত থেকে আমাকে বাঁচান মিস্টার পয়রো। সিলেস্টিন এগিয়ে এসে আমার বন্ধুর হাত ধরল। পয়রো দেখলাম মহিলার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলছেন? মহিলা জিজ্ঞেস করলো পয়রোকে। সে মুচকি হেসে ঘাড় নাড়ল। ইন্সপেক্টরকে পয়রো বলল, একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব, আমার নিজের সন্তুষ্টির জন্য। অনুমতি পাবো তো? আগে তো আমাকে বুঝতে হবে কী ধরনের এক্সপেরিমেন্ট। ইন্সপেক্টর গলার স্বর বেশ রুক্ষ। পয়রো ইন্সপেক্টরকে যেন পাত্তা দিল না। সিলেস্টিনের দিকে তাকিয়ে বলল, আপনি জানিয়েছেন যে আপনি আপনার ঘরে গিয়েছিলেন সুতোর রিল আনতে। কোথায় ছিল সেটা? ড্রয়ারগুলোর একেবারে ওপরে, ক্যাবিনেটে মসিয়ে। আর কাঁচি কোথায় ছিল? কাঁচিটাও ওখানে ছিল। আপনার কি খুব অসুবিধা হবে যদি বলি? কি বলুন মসিয়ে। আপনি খুব তাড়াতাড়ি দুবার আপনার ঘরে গিয়েছিলেন, একবার সুতো আনতে আর একবার কাঁচি আনতে। ঠিক তাই মসিয়ে। আপনার ঘরে দুবার যাওয়াই আপনি একবার করে দেখাবেন? ঠিক বুঝলাম না। আপনি তো এই ঘরে বসে সেলাইয়ের কাজ করছিলেন। হ্যাঁ, আপনি বসুন চেয়ারে। যেই আমি একটা আঙুল তুলব আপনি ওই দরজা দিয়ে আপনার ঘরে যাবেন, যেন সুতো আনতে যাচ্ছেন। তারপর দ্বিতীয়বার কাঁচি। বুঝেছি মসিয়ে। মহিলা বসলো চেয়ারে। যেই না পয়রো ডান হাতের একটা আঙুল তুলল, মহিলা চেয়ার থেকে উঠে দ্রুত নিজের ঘরে গেল। তারপরেই ক্যাবিনেটের ওপর থেকে কিছু একটা তুলে নিয়ে ফিরে এলো। নিজের ঘড়িটা পকেট থেকে বের করে পয়রো হাতের তালুর উপর রেখে সময় দেখছিল। আবার প্লিজ মাদমোয়াজেল। দ্বিতীয়বার মহিলা এই ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গে পয়রো নিজের নোটবুকে সময়টা লিখে নিল। ধন্যবাদ মাদমোয়াজেল, আর আপনাকেও। পয়রো ইন্সপেক্টরকে বাউ করল। ইন্সপেক্টরের নাম ইতিমধ্যে জেনেছিলাম, মিস্টার মরিস। ওর ভুরু কুঁচকে আছে। আমার বন্ধুর মতলবটা উনি ধরতে পারছেন না। মুখে তির্যক হাসি ঝুলিয়ে পয়রো বসেই রইল। মিস্টার মরিস এই ঘরে তার খানা তল্লাশি শুরু করলেন। ড্রয়ারগুলো খুলছেন, দেরাজটা দেখলেন তন্ন তন্ন করে, ওলট পালট করলেন বিছানা, মেঝেতে হাতের লাঠিতে ঠক ঠক শব্দ করলেন। মিস্টার ওপাল সেন এর মুখ দেখে মনে হচ্ছিল তিনি মিস্টার মরিসের কাজে তেমন যেন ভরসা পাচ্ছেন না। হাতটা সত্যিই কি এভাবে পাওয়া যাবে? হ্যাঁ স্যার, মিস্টার মরিস বললেন, আমার যুক্তিবুদ্ধি তো তাই বলে। কিছু মনে করবেন না স্যার, আপনাদের পরিচারিকাই মালটা সরিয়েছে। ও বুঝতে পারেনি যে চুরিটা এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। তাড়াতাড়িতে হাতটা তাই সরাতে পারেনি। একেবারে অবাস্তব, অসম্ভব, শান্তভাবে বলল পয়রো। হ্যাঁ, কি বললেন? মরিসের মুখ রাগে লাল। বিনীতভাবে বলল পয়রো, অসম্ভব ব্যাপারটা আমি হাতে কলমে প্রমাণ করে দিচ্ছি। হেস্টিংস, আমার ঘড়িটা তুমি ধরো, আর আমি যা করছি সেই সময়টা দেখে রাখো। ওকে ওকে। অবিশ্বাস্য দ্রুততায় আবার আমার বন্ধু যা করেছিল তা হলো এই ঘরের ড্রেসিং টেবিলের সামনে সে গেল, হাঁটু গেড়ে বসলো, সব থেকে নিচের ড্রয়ারটা টেনে খুললো, গয়নার বাক্স বের করলো,
খোপে চাবিটা লাগালো, বাক্স খুললো, একটা জুয়েলারি তুলে নিল, তারপর বাক্সতে চাবি দিল, ড্রয়ারে বাক্সটা ঢোকালো, ড্রয়ার বন্ধ করলো। সবটাই সে বিদ্যুৎ গতিতে করলো। মিস্টার আর মিসেস ওপাল সেন হাঁ করে আমার বন্ধুর কাণ্ড কারখানা দেখছিলেন। আর মিস্টার মরিস পয়রোর পাগলামিকে পাত্তা না দিয়ে পরিচারিকার ঘরে ঢুকেছেন খানা তল্লাশি করার জন্য। কত সময় লাগলো আমার হেস্টিংস? ঠিক 46 সেকেন্ড। আর সিলেস্টিনের এই ঘর থেকে ও ঘরে দুবার যাতায়াতে একবার লেগেছে 12 সেকেন্ড আর একবার 15 সেকেন্ড। তাতে কি প্রমাণ হয়? ওপাল সেন সাহেবকেই সরাসরি জিজ্ঞেস করলো পয়রো। কি মিস্টার পয়রো? প্রমাণ হয় এটাই যে আপনাদের পরিচারিকার অনুপস্থিতিতে মাত্র 27 সেকেন্ডের মধ্যে হোটেলের পরিচারিকার মুক্তহার চুরি করে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা সম্ভব ছিল না। পয়রোর ভ্রু কুঁচকে আছে। হঠাৎ সে মিস্টার ওপাল সেনকে জিজ্ঞেস করলো, আচ্ছা চুরি গেছে যে নেকলেসটা, ওটা নিশ্চয়ই ইনশিওর করা ছিল? হ্যাঁ, তা তো বটেই, ওপাল সেন বললেন অনিশ্চিতভাবে। কিন্তু তাতে কি আসে যায়? মিসেস ওপাল সেন কাঁদো কাঁদো গলায় বললেন, আমার নেকলেস আমি ফেরত চাই। কি অপূর্ব দেখতে হারটা! টাকার মূল্যে তাকে কি বিচার করা যায়? বুঝতে পারছি ম্যাডাম, বুঝতে পারছি, বলল পয়রো। গয়নার প্রতি মহিলাদের দুর্বলতা আমি বুঝি। হঠাৎ ইন্সপেক্টর ঢুকলেন ঘরে। তার গলায় উল্লাস, ডান হাতের আঙুলে ঝুলছে নেকলেস। মিসেস ওপাল সেন চেয়ার থেকে লাফ দিয়ে উঠলেন। ওই তো আমার নেকলেস। মিস্টার মরিসের হাত থেকে জিনিসটা প্রায় ছিনিয়ে নিয়ে ম্যাডাম দুহাতে তার বুকে চেপে ধরলেন। কোথায় ছিল ওটা? ওপাল সেনের প্রশ্ন। কোথায় আর? আপনাদের পরিচারিকার বিছানার নিচে, তোষকের নিচে লুকানো ছিল। কুকীর্তিটা ও করেছে। হোটেলের মেয়েটা ঘর পরিষ্কার করার জন্য আসার আগেই বেশ গর্বিত স্বর মিস্টার মরিসের। জিনিসটা একবার দেখব ম্যাডাম? পয়রো বলল। ম্যাডাম তার হাতে দিলেন হারটা। ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেকলেসটা ম্যাডামকে আবার ফেরত দিল পয়রো। ম্যাডাম, ইন্সপেক্টর বিনীতভাবে বললেন, কিছু মনে করবেন না, হারটা আমরা একটু নিয়ে যাব। চার্জশিট বানাতে ওটা আমাদের লাগবে। কাজ হয়ে গেলেই আমি নিজে এটা আপনাকে ফেরত দিয়ে যাব। ওপাল সেন সাহেব ভুরু কোচকালেন। তার কি খুব দরকার আছে? এটা জাস্ট একটা নিয়ম রক্ষার ব্যাপার স্যার। আহা, নিন না উনি, মিসেস বললেন। উনি তো একজন পুলিশ অফিসার, ওর কাছে বরং গয়নাটা নিরাপদে থাকবে। ওহ, আমি ভাবতেই পারছি না, এতদিন বিশ্বাস করেছি ফরাসি মেয়েটাকে, আর সেই কি না! ও মাই গড! সিলেস্টিয়ানকে মহিলা কনস্টেবল ধরে রেখেছে। হাপুসে কাঁদছে মেয়েটা। পয়রো ফিসফিস করে বলল আমাকে, এবার কেটে পড়া যাক বন্ধু, মনে হচ্ছে আমাদের থাকার আর দরকার নেই এখানে। ঘরের বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ পয়রো দাঁড়িয়ে পড়ল, তার কপালে ভাঁজ। কি হলো আবার? এই পাশের ঘরটাতে একবার ঢুকবো ভাবছি, বন্ধু বলল। ওখানে কি আছে? আমার কথার উত্তর পেলাম না। ঘরের দরজাতে তালা ঝোলানো নেই। দরজা ঠেলে আমরা ঢুকলাম। ঘরটা বেশ বড়, ফাঁকা, মেঝেতে ধুলো, আসবাবপত্রেও ধুলো। দক্ষিণের জানলার দিকে এগিয়ে গেল পয়রো। জানলার সামনে একটা টেবিলেও ধুলো, তবে মাঝখানে আয়তক্ষেত্রের মতো একটা চিহ্ন, সেখানে ধুলো নেই। জানলাটা খোলা ছিল। পয়রো মুখ ঝুঁকিয়ে জানলার বাইরে দেখতে লাগলো। তার কপালের ভাঁজ আরও গভীর। আমার অধৈর্য লাগছিল। এ ঘরে কেন এলাম আমরা? এই ঘরেও দুটো দরজা, একটা ঢোকা বেরোনোর জন্য আর একটা পাশের ঘরে যাবার জন্য। এই হোটেলে সব ঘরেই কি এরকম ব্যবস্থা? দ্বিতীয় দরজাটাতে হুড়কো দেওয়া আছে কিনা দেখো তো বন্ধু। দেখলাম। যে দরজাটা দিয়ে ওপাল সেনদের ঘরে যাওয়া যায় সেটা টেনে দেখলাম। ইটস বোল্টেড, বললাম। পয়রো ঘাড় নাড়ল। ভেবেই যাচ্ছে সে, কিন্তু এসব নিয়ে ভাবার আর দরকার কি? তদন্ত তো শেষ। ওই মাথামোটা ইন্সপেক্টরই তো চুরির সমাধান করে দিল। তদন্ত এখনও শেষ হয়নি বন্ধু। কে মুক্তহার চুরি করেছে সেটা না জানা পর্যন্ত তদন্ত চলবে। ওই মেয়েটাই তো চুরি করেছিল। কিভাবে তুমি এত শিওর হচ্ছ? কেন, ওর তোষকের নিচেই তো হারটা পাওয়া গেছে। তুত তুত তুত, পয়রো মৃদু হেসে বলল, যে হারটা পাওয়া গেছে ওটা তো আসল মুক্ত নয়। মানে ওটা ইমিটেশন বন্ধু আমার। শুনে আমি অবাক। পয়রো মিচকে হাসছে। বিজ্ঞ ইন্সপেক্টর সাহেবের জুয়েলারি বিষয়ে কোনো ধারণাই নেই। গোলমাল শুরু হলো বলে। তুমি এসো। পয়রোর হাত ধরে টানলাম। কোথায়? ওপাল সেন বুড়ো বুড়ির সব জানা উচিত এখনই। ওসব করার দরকার নেই, গম্ভীরভাবে বলল পয়রো। কিন্তু মিসেস ওপাল সেন?
উনি আদৌ দুশ্চিন্তায় নেই, ওর ধারণা ওর মুক্তহার নিরাপদে আছে। কিন্তু চোর তো সেটা নিয়ে পগার পার। বলতে বাধ্য হচ্ছি বন্ধু, আবার চিন্তা না করেই তুমি সিদ্ধান্তে চলে আসছো। কেমন করে জানলে তুমি? কি, যে মুক্তহার মিসেস ওপাল সেন আজ বাক্সবন্দি করে রেখেছিলেন সেটাই আসল মুক্তহার? সেটা তো ঝুটোও হতে পারে। আর আসল চুরিটা আজ নয়, আগে কোনো দিন হয়েছে বলেই আমার ধারণা। মাথায় ঢুকছে না কিছু। এসো আবার চেষ্টা করা যাক আসল সত্যি কি তা জানার জন্য। দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো পয়রো। সিঁড়ির কাছে এসে একটু থমকালো, তারপর নিচে নামতে লাগলো। আমিও একতলাতে নেমে সেই করিডোরের শেষ প্রান্তে চলে এলো। দরজা খোলা, এক ফালি চাতাল, সেখানে হোটেলের ভৃত্য এবং পরিচারিকাদের মজলিস বসেছে। একজন মহিলা হাত নেড়ে কী সব বলে যাচ্ছে, অন্যরা শুনছে। পয়রো তার স্বভাবসুলভ বিনয়ের সঙ্গে সেই মহিলাকেই বলল, এক্সকিউজ মি, একটু বিরক্ত করছি আপনাদের। এখান থেকে মিস্টার ওপাল সেনের ঘরে যাওয়ার যে দরজাটা, সেটা একবার খুলে দিন তো। মিস্টার ওপাল সেন? ও হ্যাঁ হ্যাঁ, দোতলায়। কোমর থেকে চাবির গোছা নিয়ে নির্দিষ্ট দরজাটি খুলে দিল। চলে যাচ্ছিল মহিলা। পয়রো বলল, 1 মিনিট, মিস্টার ওপাল সেনের জিনিসপত্রের মধ্যে এরকম একটা কার্ড দেখেছেন কি? কোটের পকেট থেকে পয়রো একটা কার্ড বার করলো। ফ্যাকফেকে সাদা একটা কার্ড। ওতে কি কিছু লেখা আছে? ঝুঁকে দেখতে গেলাম, চোখে চশমা নেই, ঠাউর করতে পারলাম না। পরিচারিকা কার্ডটা হাতে নিয়ে ভালোভাবে দেখলো, তারপর বলল, না স্যার, এটা তো আমি দেখিনি। তবে যে লোকটা ওই সাহেবের ঘরদোর পরিষ্কার করে সে বোধহয়। আচ্ছা, ধন্যবাদ। মহিলার হাত থেকে কার্ডটা নিয়ে নিল পয়রো। তারপর আমাকে বলল, বেলটা বাজাও তো 3 বার, তাহলেই চাকরটা চলে আসবে। আমি তাই করলাম। ইতিমধ্যে পয়রো দেখছি করিডোরের একপাশে রাখা বাজে কাগজপত্র ফেলার ঝুড়িতে প্রাণপণে হাত রাখছি। কয়েক মিনিট বাদেই হোটেলের ভ্যালেট মানে ভৃত্য এসে হাজির। তাকেও পয়রো সাদা কার্ডটা দেখালো। না, সেও দেখেনি ওপাল সেনের ঘরের জিনিসপত্রের মধ্যে ওই কার্ড। তবে সে বারবার তাকাচ্ছিল বাজে কাগজের ঝুড়ির দিকে। পয়রো ঝুড়িটা বেশ ঘেটেছে, এটা তো বোঝাই যাচ্ছে। নেকলেসটা ইনশিওর করা ছিল, বিড়বিড় করছিল পয়রো। ওহ, এবার বুঝেছি, আমি বললাম। তুমি কিছুই বোঝোনি বন্ধু, ব্যাপারটা খুব প্যাঁচালো, অবিশ্বাস্য। চলো এই হোটেলে আমাদের ঘরে ফিরে যাই। দোতলায় আমাদের ঘরে উঠে এলাম। অবাক হতে হলো যখন দেখলাম পয়রো জামা কাপড় বদলাচ্ছে। আজ রাতেই আমাকে লন্ডন যেতে হবে, সে বলল। খুবই দরকার? কি? হ্যাঁ, এখনই বের হচ্ছি। আমার মগজের গ্রে সেলগুলো ভালোই কাজ করছে এখন। শুধু যা ভেবেছি সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। এরাকুল পয়রোকে ঠকানো অত সোজা নয়। আমি একা এই হোটেলে ভ্যারেন্ডা ভাজবো? ও হেস্টিংস, রাগ করো না প্লিজ, আমাকে একাই যেতে হবে। ইনভেস্টিগেশনের কাজ। আমার একমাত্র বন্ধু হিসেবে তুমি কি একটা কাজ করবে? কি? আমার কোটের ডান হাতাটা একটু ঝেড়ে দেবে? তাকিয়ে দেখো, একটু পাউডার লেগে আছে না? তুমি তো দেখেছিলে মিসেস ওপাল সেনের ড্রয়ারে আমি হাত ঢুকিয়ে গয়নার বাক্স নিচ্ছিলাম। হ্যাঁ, ওই ড্রয়ারের কাঠেই এই পাউডার লাগানো ছিল। আমার কোটে তারই ছাপ। কিন্তু পাউডারটা কি? বিষ নয়? চোখ টিপল পয়রো। ওটা হলো ফ্রেঞ্চ চকের গুঁড়ো। ফ্রেঞ্চ চক? হ্যাঁ, ক্যাবিনেট যারা তৈরি করে তারা ওই খড়ি ব্যবহার করে, যাতে ড্রয়ার সহজে খোলা বন্ধ করা যায়। আমি হাসলাম। মনে হচ্ছে তুমি দারুণ কিছু আবিষ্কার করতে চলেছ। দেরি হয়ে যাচ্ছে বন্ধু, আমি আসি। শুভরাত্রি। আমার কোটের হাতা। পয়রো বেগে বেরিয়ে গেল। আমি হাসছিলাম নিজের মনে। পয়রোকে আমি ঠিক আজও বুঝতে পারিনি। কখনো তাকে মনে হয় খ্যাপা, কখনো মনে হয় সে প্রখর বুদ্ধি ধরে। এখন দেখা যাক শেষমেশ মুক্তহার চুরির রহস্য সে কী উপায়ে সমাধান করে। পয়রোর কোটটা আমি তুলে নিলাম। ব্যাগের চেন খুলে কোট ঝাড়ার ব্রাশ বার করলাম। পরদিন সকালে পয়রোর দিক থেকে কোনো খবর নেই, ফোন টোন করেনি সে। একা একা আর কি করি, কাছাকাছি হেঁটে এলাম একটু। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, সে আর ছাড়ে। হোটেলে সেই আমাকে মধ্যাহ্নভোজনের প্রস্তাব দিল। দুজনে পুরনো দিনের গল্প করতে করতে খাওয়া সারলাম। বিকেলে একাই ভাড়া গাড়িতে ঘুরতে যাওয়া হলো। রাস্তায় গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় ফিরতে দেরি হলো আমার। যখন হোটেলে ফিরলাম তখন বেজে গেছে রাত 8টা। প্রথমেই যাকে দেখলাম হোটেলে ঢুকে সে হলো আমার বন্ধু পয়রো। ওপাল সেন দম্পতির মাঝখানে খর্বকায় শরীরটা কোনো রকমে গলিয়ে দিয়ে বসে আছে। চোখ মুখ কিন্তু জল জল করছে, অর্থাৎ সে বেশ খুশি।
আরে হেস্টিংস, এসো এসো, কতক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য। এদিকে তো সকলে বেশ অবাক হয়ে গেছে আমার কাজকর্মে। নিজের গুণগান গাওয়ার সুযোগ পেলে পয়রো সে সুযোগ হারগিজ ছাড়ে না। তার মানে কি? আমি বলতে যাচ্ছিলাম, সত্যিই আশ্চর্যের, বলতেই হবে আমাকে, মিসেস ওপাল সেনের মন্তব্য। তার চর্বি থলথলে মুখ সন্তুষ্টির হাসিতে উজ্জ্বল। আমি বলেছিলাম না যে মিস্টার পয়রো যদি আমার গয়না খুঁজে দিতে না পারেন তাহলে কেউ পারবে না। তাহলে শেষ পর্যন্ত তুমিই পারলে, হেসে বললাম। আমার বন্ধু হেস্টিংস সবসময়ই আমাকে নিচু নজরে দেখে। দম্পতির দিকে তাকিয়ে সে বলল, শান্ত হয়ে বসো বন্ধু, সব বলবো তোমাকে। আর যার শেষটা খুবই মজার। আগে হ্যাঁ, অপরাধীরা এখন পুলিশের হাতে। কারা অপরাধী? হোটেলের পরিচারিকা যে ম্যাডামের ঘরে ঝাড়পোছ করতে এসেছিল, আর আর সেই ভ্যালেট। তুমি সন্দেহ করনি ওদের? গত রাত্রে লন্ডন যাওয়ার সময় আমি যে তোমাকে ইঙ্গিত দিয়েছিলাম, সেই খড়ির গুঁড়ো। তুমি বলেছিলে ক্যাবিনেট বানায় যে মিস্ত্রিরা, তারা ওই চক ব্যবহার করে। ঠিকই বলেছি, এটাই বলেছিলাম। চকের গুঁড়ো নিচের ড্রয়ারে ব্যবহার করা হয়েছিল। তার কারণ কি? কারণ হলো যাতে ড্রয়ারটা খুব সহজে শব্দ না তুলে মসৃণভাবে খোলা ও বন্ধ করা যায়। এটা কেউ চেয়েছিল? কে চেয়েছিল? স্পষ্টতই হোটেলের মহিলা। প্ল্যানটা ওদের এতই নিখুঁত ছিল যে সহজে তা কারোর চোখে পড়বে না। এমনকি এই পয়রোর চোখেও প্রথমে মতলবটা ধরা পড়েনি। শোনো কিভাবে ওরা চুরিটা করেছিল। পাশের ফাঁকা ঘরে চুপচাপ অপেক্ষা করছিল ভ্যালেট, মানে চাকরটা। ফরাসি পরিচারিকা যেই ঘর ছেড়ে তার নিজের ঘরে গিয়েছিল, বিদ্যুৎ গতিতে হোটেলের পরিচারিকা ক্যাবিনেটের নিচের ড্রয়ার খুলেছিল, গয়নার বাক্স বের করে নিয়ে এই ঘর থেকে পাশের ঘরের হুড়কো খুলে ভ্যালেটের হাতে সেটা চালান করে দিয়েছিল। গয়নার বাক্সর ডুপ্লিকেট চাবি ভ্যালেটের কাছে ছিল। এরা বড় হোটেলে কাজ করেও এবং অসম্ভব পেশাদারিত্বের সঙ্গে চাকরি করেও করে। কোনো এক সময় সেই গয়নার বাক্স যে ড্রয়ারে ছিল, সেই ড্রয়ারের ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছিল। কথাই তো আছে যে শয়তানের মস্তিষ্ক খুবই উর্বর। ভ্যালেট পাশের ঘরে লুকিয়ে থেকে গয়নার বাক্স খুলে ফেলে নেকলেসটা বের করে নেয়। সুযোগের অপেক্ষায় ছিল সে। সিলেস্টিন আবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যায় কাঁচি আনতে। আর বিদ্যুতের গতিতেই বলতে হবে, ভ্যালেট পাশের ঘরের দরজা ফাঁক করে পরিচারিকাকে বাক্সটা দেয়, আর পরিচারিকাও সেটা রেখে দেয় ড্রয়ারে। ম্যাডাম ঘরে ঢুকলেন, বুঝলেন চুরি হয়েছে নেকলেস। হোটেলের পরিচারিকা খুব চালাক, নিজে থেকেই পুলিশকে বলে তাকে সার্চ করতে। সততার অভিনয় আর কি। সার্চ করে পুলিশ তার কাছে কিছু না পাওয়ায় সে হেলতে দুলতে আবার আমাদের বোকা বানিয়ে ঘর ছেড়ে চলে যায়। তারপর আমার কৌতূহল বাদ মানছে না। আর একটা কৌশল দুজনে মিলে করেছিল। দুজনেই ওস্তাদ চোর। কতদিন ধরে যে হোটেলে কাজ করতে এসে এই কারবার চালাচ্ছে তা বলতে পারবো না। ম্যাডামের নেকলেসের একটা নকল নেকলেসও তারা বানিয়ে নিয়েছিল, যেটা তারা লুকিয়ে রাখে সিলেস্টিনের ঘরে বিছানার তোষকের নিচে। এই স্ট্রোকটা মোক্ষম ছিল তাদের। আমাদের বিজ্ঞ ইন্সপেক্টর আসল নকলের ফারাক না বুঝে নকলটাই মহা উল্লাসে আবিষ্কার করেন এবং বেচারা সিলেস্টিনকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তুমি গতকাল রাতে লন্ডনে দৌড়ালে কেন? সেই সাদা কার্ডটা মনে করতে পারো? নিশ্চয়ই ওই ব্যাপারটাতেই আমার বড় খটকা। হা, কার্ডটাতে কৌশলে ভ্যালেটের আঙুলের ছাপ নিয়েছিলাম। লন্ডনে পৌঁছে সোজা গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। সেখানে আমাদের বন্ধু তো আছেই, ইন্সপেক্টর জ্যাপ। দুজনের আঙুলের ছাপই কৌশলে নিয়েছিলাম ওই সাদা কার্ডে, হোটেলের মহিলার এবং ভ্যালেটের। জ্যাপ পরীক্ষা করে দেখলো 2 রকম আঙুলের ছাপ দুজন পাকা চোরের, যাদের নাকি স্কটল্যান্ড ইয়ার্ড বহুদিন খুঁজে বেড়াচ্ছে। ইন্সপেক্টর জ্যাপ তো এসেছিলেন আমার সঙ্গে। হোটেলের ওই দুজনই হলো সেই তুখোড় চৌর্যবৃত্তির জুটি। গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই। আসলে ওদের সব কাজটাই নিখুঁত ছিল, শুধু একটা ভুল করেছিল। কি? পাশের ফাঁকা ঘরটাতে ধুলোয় ধুলো ছিল, ওরা ঝাড় দেয়নি। গয়নার বাক্স ওরা সেই টেবিলের ধুলোর উপর রেখেছিল, যেখানে একটা আয়তক্ষেত্রের আকারের ছাপ পড়েছিল, মনে আছে? হ্যাঁ, ওই ছাপটা গয়নার বাক্সের ছাপ। মিলিয়ে দেখা হয়েছে। অত শত জানি না বাবা, আমার মুক্তহার তো ফিরে এসেছে আমার কাছে, ম্যাডাম বললেন। পয়রো জানালো, মিস্টার ওপাল সেন তাকে একটা মোটা অঙ্কের টাকার চেক দিয়েছেন। তা তো দেবেনই, পয়রো তো পেশাদার গোয়েন্দা। শেষ।